বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশের কূটনীতির হারিয়ে যাওয়া এক প্রসঙ্গ, এই নিয়ে প্রতিবেদন লিখেছে আলতাফ পারভেজ। তিনি ইতিহাস বিষয়ক অধ্যাপক আর কি। তো বাংলাদেশের সাথে পাকিস্তানের আগে সম্পর্ক ছিল, যুদ্ধের মধ্য দিয়ে সেই সম্পর্ক বিঘ্ন ঘটে এবং যুদ্ধের পরবর্তী প্রায় 54 বছর হয়ে গিয়েছে। এখনো কিন্তু সেই সম্পর্কের একটা টানাপোড়েন রয়ে গেছে, যেটা কি নাকি বাংলাদেশের সাথে আহ পাকিস্তানের বাণিজ্য দিকটা দেখলেই স্পষ্ট হয়ে ওঠে। এখন সম্প্রতি শেখ হাসিনা পতনের পরে এই সম্পর্ক উন্নয়নের একটা মুখ দেখছে, কিন্তু প্রতিটা সম্পর্ক উন্নয়নের পূর্বেই তো অতীতের যে দেনা পাওনার বিষয় থাকে সেগুলো যদি ক্লিয়ার না হয়, সেই কথাগুলো কিন্তু বারবার চলে আসে। ভারত বাংলাদেশকে তিস্তার পানি দেয়নি, সেই ইস্যুটাই ভারতের সাথে এত উচ্চ সম্পর্ক, সেই সম্পর্কটাকে কিন্তু ছিন্ন বিচ্ছিন্ন করে দিচ্ছে। তো অতীতের দেনা পাওনা যদি ক্লিয়ার না করে, তাহলে কিন্তু কোনো দুইটা রাষ্ট্রের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক আগানো যায় না। এখন বাংলাদেশ স্বাধীনতোত্তর পাকিস্তানের থেকে আসলে কি পায়, কি কি পাওনা, কত বিলিয়ন ডলার বাংলাদেশ পাকিস্তানের থেকে পাওনা, আর কি কি দায় আছে পাকিস্তানের বাংলাদেশের প্রতি, বাংলাদেশেরও পাকিস্তানের প্রতি কি দায় আছে, এই নিয়ে খুব চমৎকার বিশ্লেষণ করেছে আলতাফ পারভেজ স্যার। তো আমরা আজকে দেখি। বাংলাদেশ পাকিস্তান প্রায় 24 বছর একসাথে ছিল। 1947 সালে দেশ বিভাগের পরে 24 বছর প্রায় একসাথে ছিল, তারপরে আলাদা হয়ে যায় এবং যেসব দায় দেনা রয়েছে সেগুলো আদায় করা নিয়ে আরো বেশি কিছু কথা এখনো প্রচলিত আছে। বাংলাদেশের অবস্থান অনেকটা পররাষ্ট্রনীতি যদি বলি পেন্ডুলামের মতো দেখা যায়, যে ডানে বায়ে দুলতে থাকে। এতদিন একদিকে হেলেছিল, যেটা কি নাকি ভারতের দিকে বোঝায়, এখন অন্যদিকে চলার পালা। বাংলাদেশের এই যে অবস্থাটা, এই অবস্থাটা এতদিন কিরকম ছিল, কোন কোন দেশের সাথে অস্বাভাবিক ভালো সম্পর্ক, যেটা আসলে স্বাভাবিক না, এত ভালো সম্পর্ক হওয়া উচিত না। সবাই বুঝতেই পারছেন কোন দেশের কথা বলা হচ্ছে। আবার কোন কোন দেশের সাথে অস্বাভাবিক খারাপ সম্পর্ক, যেটাও এতটা খারাপ হওয়া উচিত না। হ্যাঁ, তো এই অস্বাভাবিক জিনিসটা কিন্তু আমাদের পররাষ্ট্রনীতিতে ঢুকে গিয়েছিল। এখন সুযোগ এসেছে এই অস্বাভাবিক ব্যবস্থা সংশোধন করে নতুন দিকে এগিয়ে যাওয়ার। আচ্ছা, 2024 সালে বাংলাদেশের এবং পাকিস্তান পারস্পরিক যে স্বীকৃতি, বাংলাদেশকে তো পাকিস্তান স্বীকৃতি দেয় যুদ্ধের পরে, তো এই পারস্পরিক স্বীকৃতির প্রায় 50 বছর হয়ে গেছে। তো এই একটা শুভক্ষণ তাদের মতে। এই শুভক্ষণে বাংলাদেশ তার সাথে যে সম্পর্কটা, এটা পুনর্গঠনের চেষ্টা করবে পাকিস্তানের সাথে। তো এগোতে হলে, যদি আমরা সামনের দিকে এগোতে চাই, আমাদের কি করতে হবে, পেছনের দিকে অমীমাংসিত বিষয়গুলো অবশ্যই ফয়সালা করতে হবে। তাহলে তো একে আইডেন্টিফাই করতে হবে যে অমীমাংসিত বিষয়গুলো কি আসলে। দেখেন, একটা বিষয় এখানে একটু বলে রাখি, যে আমাদের দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে কিন্তু সম্পর্ক ভালো নাই কোথাও। ইউরোপীয় ইউনিয়নের কথা চিন্তা করি, তারা 31 বছর ধরে একসাথে আছে, কিন্তু আমাদের দক্ষিণ এশিয়ায় সার্ক গঠন হলো, ভেঙে গেল, দুই তিন দেশের ঝামেলা মধ্যবর্তী। তো এরকম এদের মধ্যে কিন্তু পারস্পরিক ঝামেলা বা দ্বিপাক্ষিক সম্পর্ক ঠিক মতো রাখে না। একটু থেকে একটু কিছু হলে, যে বলা হয়েছে এখানে সুন্দর করে, কিশোর কিশোরী সুলভ মনস্তত্ত্বের কারণে একটু থেকে একটু কিছু হলে তোমার সাথে আমার আরই এরকম টাইপের বিষয়, যে ভিসা নীতি কঠোর করে দেয়, মানুষের সাথে ব্যবসা বাণিজ্যে ধাক্কা হয়। তো এটা তো আসলে ব্যবসা বাণিজ্যের জন্য ভালো না, শুভ না। কেন, ব্যবসা বাণিজ্য করতে হলে একটা লং টার্মের স্টেবল সম্পর্ক লাগে। হঠাৎ বললো যে ব্যবসা বাণিজ্য এক্সপোর্ট ইম্পোর্ট বন্ধ, তখন তো আসলে খুব খারাপ অবস্থা হয়, তাই না? তো এটাই বলেছে। আর পাকিস্তানের সাথে বাংলাদেশের রপ্তানি যদি চিন্তা করি, যে 100 মিলিয়ন ডলারের বেশি না। একটা দেশের সাথে একটা দেশের পার্শ্ববর্তী কাছাকাছি দেশ, সেখানে 100 মিলিয়ন ডলার মাত্র, এটা তো খুবই কম রপ্তানি, তাই না? এর কারণ হিসেবে দেখানো হয়েছে যে বাংলাদেশের রাজনীতিতে কঠোর কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কঠোর সিদ্ধান্ত, যেমন কঠোর শুল্ক নীতি, এমনকি পিআই এর সাথে কোনো সরাসরি ফ্লাইটও নাই আমাদের ঢাকার। হ্যাঁ, তো এই যে কঠোর সিদ্ধান্তগুলো, এগুলোই কিন্তু আসলে আলটিমেটলি কি ব্যবসাটাকে আগাতে দেয়নি। কিন্তু যদি চিন্তা করি অন্য দৃষ্টিতে, উভয় দেশ মিলে প্রায় 40 কোটির বেশি মানুষের বাজার। তো 40 কোটি বেশি মানুষের বাজার যদি থাকে, 40 কোটি বেশি মানুষের বাজার যদি থাকে, তখন কিন্তু কি হয়, এখানে অনেক ব্যবসা করার সুযোগ আছে। এখানে অনেক ব্যবসা করার সুযোগ আছে। কাঁচা পাট, ঔষধ, এই সকল আমরা কি করতে পারি, পাকিস্তানে রপ্তানি করতে পারি। ঠিক আছে, এইরকম অনেকগুলো ভালো ভালো ব্যবসার সুযোগ থাকার পরেও কিন্তু ব্যবসা আগাচ্ছে না। কারণ কারণ অন্তরাষ্ট্রীয় যে সম্পর্ক, আন্তরাষ্ট্রীয় সেই সম্পর্কটা কিন্তু কি মসৃণ না। এবং এইটা সমাধান করতে পারে, এই মসৃণ করতে পারে কিন্তু কি কারা, রাজনীতিবিদরা। কারণ ব্যবসায়ীরা তো সবসময় ব্যবসা খুঁজবেই, খুব স্বাভাবিক। কিন্তু এই পথটাকে মসৃণ করার দায়িত্ব কিন্তু রাজনীতিবিদদের, সরকারদের।
এবার আসি, অমীমাংসিত বিষয় কম কিন্তু জটিলতা অনেক। অল্প কিছু অমীমাংসিত বিষয় আছে কিন্তু এই নিয়ে অনেক জটিলতা। চলেন সেই পুরনো দায়টা কি, সেই পুরনো দায়টা একটু আমরা ভালো করে জেনে নিই। একটা বিষয়, বাংলাদেশে কিছু উর্দুভাষী মানুষ আছে। যুদ্ধের পরে তারা রয়ে গিয়েছে। তো এই উর্দুভাষী মানুষদের ব্যাপারে, তাদেরকে পাকিস্তান ফিরিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে, এই ব্যাপারে অনেক তোড়জোড় ছিল। কিন্তু রিসেন্টলি বাংলাদেশ তাদেরকে কি ভোটার অধিকার দান করেছে। তো ভোটার অধিকার দান করলে এখানে পাকিস্তানের দায় এড়ানোটা সোজা হয়ে গেল, যে বাংলাদেশে তো ভোটার অধিকার দান করেছে এবং ওই উর্দুভাষী মানুষরা ও পাকিস্তানে ফিরে যেতে চাচ্ছে না, তারা কমই যেতে চায় পাকিস্তানে। তো এই একটা দিক যে ছিল, যে উর্দু ভাষী যারা ছিল তাদেরকে ওই দেশে ফিরিয়ে নিয়ে যাওয়া, তো এই ব্যাপারটা মোটামুটি মনে হয় যে সর্ট আউট হলো কিছু একটা। কিন্তু মুক্তিযুদ্ধোত্তর যে সম্পদ ভাগাভাগি, এই বিষয়টা আজও পর্যন্ত কোনো ফয়সালার মুখ দেখেনি। এর কারণ কি? এর কারণটা আসলে খুবই মুশকিল। এর কারণটা মুশকিল এই কারণে যে দুই পক্ষের মধ্যে একটা মানে ঝামেলার সৃষ্টি হয়েছে। তো দেখি ভাগ-বাটোয়ারা গুলা কি আসলে মুক্তিযুদ্ধ। তো প্রথম যদি আসি, সবার প্রথম যেটা, সেটা হচ্ছে বিদেশে থাকা সম্পদের ভাগ। বিদেশে থাকা সম্পদের ভাগ, যুদ্ধের আগ মুহূর্তে দেশে জমা বৈদেশিক মুদ্রা। এটা হচ্ছে এক নাম্বার, যে প্রত্যেকটা দেশের তো একটা রিজার্ভ থাকে, রিজার্ভে ফরেন কারেন্সি থাকে। তো বাংলাদেশের রিজার্ভে ফরেন কারেন্সি আছে। তো যখন পাকিস্তান আর বাংলাদেশ একসাথে ছিল, তখন তো একটা ফরেন কারেন্সি রিজার্ভ ছিল। সেই রিজার্ভের ভিতরে তো পূর্ব পাকিস্তানেরও হক আছে, যে বাংলাদেশের হক আছে। তো সেই সেই কারেন্সিটা বাংলাদেশকে দিবে না, বা সেই পরিমাণ রিজার্ভটা বাংলাদেশকে দিবে না। তো এইটা একটা কারণ। দ্বিতীয় একটা কি? দ্বিতীয় একটা হচ্ছে বৈদেশিক ঋণ প্রাপ্তি ও দায়ের হিসাব। যে বৈদেশিক ঋণ এসেছিল সেটার প্রাপ্তিটা, এবং কিছু তো বৈদেশিক ঋণ তখন ছিল দেশের ঘাড়ে। তো সেই ঋণের বোঝা আসলে বাংলাদেশও তো কিছু পায়। তো সেই দায়ের হিসাবটা নিয়ে একটা ঝামেলা আছে। তাইলে একটা জিনিস দাঁড়ালো, রিজার্ভের কিছু অংশ বাংলাদেশ পায়, সেটা নিয়ে একটা ঝামেলা আছে। আবার যে ঋণ করেছে সেই ঋণের দায়ও কিন্তু বাংলাদেশের ঘাড়ে কিছুটা বর্তায়, সেটার দায় আছে, সেটার একটা বিষয়। আর আরেকটা সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে যুদ্ধে এখানকার মানুষের ক্ষতিপূরণের বিষয়টা। এটা হচ্ছে দেনা পাওনার বিষয়, এই তিনটা যে ক্ষতিপূরণের বিষয়। এবার আসি, যে কিন্তু ৭১-এর পরে রাজনৈতিক আবেগ উত্তেজনার মধ্যে জরুরি কাজে এই নির্মমভাবে এটা কি করে নাই, সম্পন্ন হয় নাই। ৫৪ বছর হয়ে গেছে, এটা এখনো কি অমীমাংসিত রয়ে গেছে। কিন্তু একটা বিষয় আছে, এটা মীমাংসা করার অনেক উপায় আছে। কিন্তু আন্তর্জাতিক যে অঙ্গনগুলো আছে, আন্তর্জাতিক অঙ্গনে এরকম একটা দেশের মধ্য থেকে আরেকটা দেশ যখন জন্ম নেয়, বা একটা নতুন দেশ হয়, বা একটা অঞ্চল ভাগ হয়ে নতুন দেশ গঠন করে, তখন ওই দেশ উত্তরাধিকার সূত্রে কি কি পাবে তার কিন্তু নজির ইন্টারন্যাশনালি আছে, আন্তর্জাতিক অঙ্গনে আছে। তো সেগুলো ফলো করলে, সেই কনভেনশনের নিয়ম ফলো করলেও কিন্তু আমরা কি মীমাংসায় আসতে পারি। এবং এই মীমাংসার জন্য আসলে সরকারের পজিটিভ থাকা দরকার, এবং তার কিছু সাইনও কিন্তু পাওয়া গিয়েছে। যেমন গত ডিসেম্বরে যখন D8 এর সম্মেলন হয়, তখন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাথে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস, বর্তমান সরকারের মাননীয় উপদেষ্টা, উনি সাক্ষাৎ করেছেন এবং বলেছেন যে পুরনো বিষয়গুলো বারবার আসছে, সামনে এগিয়ে যেতে অমীমাংসিত বিষয়গুলোর ফয়সালা করা দরকার, বিশেষ করে ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে। ভেরি ইম্পর্টেন্ট একটা কথা, যে আমরা যদি সামনে সম্পর্ক আগাই, পুরনো অতীতটা যদি ক্লিয়ার না করি, ভবিষ্যতে কিন্তু সেই অতীত সামনে এসে দাঁড়াবে। তখন কিন্তু কি সম্পর্কের একটা টানাপোড়েন হবে। হ্যাঁ, অতীতে শাহবাজ শরীফের ভাই যখন নওয়াজ শরীফ ছিল, তখন কিন্তু এই দ্বিপক্ষীয় যে বিষয়গুলো, এগুলো ইসলামাবাদের একটা পজিটিভ দৃষ্টিভঙ্গি ছিল। এবং সেই সেই স্মৃতির আলোকে বলা যায়, বর্তমান সময়টায় বাংলাদেশের পাকিস্তানের উভয়ের দিক থেকে সম্পর্ক এগিয়ে নেওয়ার একটা ভালো মুহূর্ত সৃষ্টি হয়েছে। আচ্ছা, এবার আসি একটা বিষয়, যে দায় দেনার হিসাবটা কি, কতটুকু ছিল। তো যুদ্ধকালীন সময়ে পাকিস্তানে প্রায় 4.25 বিলিয়ন, মানে 4.25 বিলিয়ন USD ছিল। এটুকু পাকিস্তানের রিজার্ভে ছিল। এর একটা অংশ বাংলাদেশের প্রাপ্য বলে অনেকে দাবি তুলেছে। আসলে তো রিজার্ভ যদি $4.25 বিলিয়ন থাকে, তাহলে এর অনেকাংশই তো বাংলাদেশের প্রাপ্য, তাই না? বাংলাদেশ তো তখন রিজার্ভ আয় করার জন্য কাজে লেগেছে। আচ্ছা, ১৯৭২ সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান এই বিষয়ে দাবি উত্থাপন করেছিল, এই বিষয়ে কিন্তু দাবি উত্থাপন করেছিল। এবং এই বিষয়টাকে টেকেল দেওয়ার জন্য তখন এই জুলফিকার আলী ভুট্টো তখন আরো কিছু বিষয় তুলে ধরে। সেটা কি? সেটা হচ্ছিল যে যুদ্ধের কালীন সময়ে বৈদেশিক যে ঋণ ছিল যুদ্ধের পূর্বে, সেই ঋণের ভাগও বাংলাদেশকে নিতে বলে।
বাংলাদেশের তরফ থেকে বলা হয়েছিল যে $400 কোটি মানে $4 বিলিয়ন সমান একটা ভাগ বাংলাদেশ পায়। হ্যাঁ, আর তখন জুলফিকার আলী ভুট্টো বলেছে তাহলে যে ঋণটা ছিল সেই ঋণের ভারও কিন্তু বাংলাদেশে নিতে হবে। তো সেই বৈদেশিক ঋণের একাংশ হিসাবে $36 কোটি নীতিগতভাবে নিতে বাংলাদেশ সম্মত হয়, যে আমরা এই $36 কোটি দায় নিতে সম্মত হই। তো দাতাদের চাপে বাংলাদেশ এরকম সিদ্ধান্তে আসে। আসলে ঋণ যা দিয়েছিল সেই ঋণদাতাদের চাপে বাংলাদেশ এই $36 কোটি দায় নিতে কি হয়, মানে সম্মত হয় আর কি। তবে দেখা যায় শুরু থেকে বাংলাদেশ পাকিস্তানের সাথে সম্পর্ক এগিয়ে নেওয়ার আলোচনার টেবিলে ইতিবাচক ছিল। বাংলাদেশ কিন্তু এদিকে ইতিবাচক ছিল, কিন্তু এটা বিভিন্ন কারণে, পাকিস্তানের সমস্যার কারণে বা বিভিন্ন কারণে ভাগবাটোয়ারা ফয়সালা হচ্ছিল না, উইন উইন সিচুয়েশন ছিল না, যে কারণে আসলে এটা আর আগায়নি। আচ্ছা, 1975 সালে দায়দানের আলোচনা কিছুটা সময়ের জন্য থেমে যায়। তবে 78 সালে জিয়াউর রহমানের সরকারের পররাষ্ট্রমন্ত্রী শামসুল হক পুনরায় প্রসঙ্গটি তুলে ধরেছিল। পাকিস্তান সরকার প্রথম দিকে বিষয়টিতে নীরব থাকলেও দেশটির ব্যবসায়ীরা বাংলাদেশের সাথে তাদের ফেলে যাওয়া ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষতিপূরণ নিতে আসে। এই যে একটা বিষয়, যে ওই দেশের ব্যবসায়ীরা বলতেছে যে বাংলাদেশে তো তারা অনেক ইনভেস্ট করেছিল, সেই টাকা পয়সা তো তারা নিতে পারেনি, তো সেই ব্যাপারটা এখন মীমাংসা আনো। তো দেখেন এখানে দুই তিনটা বিষয় চলে আসতেছে। একটা হচ্ছে কি, বাংলাদেশ ওই রিজার্ভের থেকে কিছু টাকা পায়, সেই টাকাটা বাংলাদেশ দাবি করছে। তারা সেই পরিপ্রেক্ষিতে বলেছে যে তাহলে যে ঋণ ছিল পাকিস্তানের, সেই ঋণের বোঝা বাংলাদেশের নিতে হবে। এখন আবার নতুন দাবি চলতেছে যে এই দেশে যে ব্যবসায় ইনভেস্ট করেছিল ব্যবসায়ীরা, পাকিস্তানি ব্যবসায়ীরা, তাদের ক্ষতিপূরণও দিতে হবে বাংলাদেশের। তো এত জটিল জটিল জিনিস যদি বারবার যুক্ত হয় তখন কিন্তু কি সমাধান অনেক পিছিয়ে পড়ে, সমাধান অনেক পিছিয়ে পড়ে। বাংলাদেশ সরকার এ বিষয়ে পরে প্রতিকারমূলক পদক্ষেপও নেয়। এই যে যে শিল্পপতিদের যে একটা ক্লেম ছিল যে তাদের শিল্প এখানে ফেলে গেছে, এই বিষয়ে কিন্তু একটা প্রতিকারমূলক পদক্ষেপ নেয়, কিন্তু পাকিস্তান সরকার দায় দেনার রাষ্ট্রীয় উত্তরাধিকারের বিষয়টি সমাধান করতে সবসময় অনিচ্ছুক ছিল। পাকিস্তান ওই দায় দেনার বিষয়টি অনিচ্ছুক ছিল সমাধান করতে, এবং এই প্রসঙ্গ সবসময় আড়াল করে গেছে। তো এই আড়াল করলে তো আসলে সম্পর্ক ঠিক মতো আগায় না, তাই না? আচ্ছা, তো এবার আসি যে তবে এই যে স্বাস্থ্যকর দ্বিপাক্ষীয় সম্পর্কের জন্য এটা একটা কি বড় বাধা। যে কোনো দ্বিপক্ষীয় সম্পর্ক আগাতে হলে সবগুলো আসলে ক্লিয়ার থাকা দরকার। হ্যাঁ, উভয় উভয়েরই কিছু ছাড় দিয়ে কিছু পেতে পারে আর কি। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আসন্ন বাংলাদেশ সফরে এই বিষয়ে একটা ইতিবাচক অগ্রগতি হবে বলে সকলে আশা 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 করছে, যে এই বিষয়ে যাতে তারা একটা এখন ইতিবাচক দৃষ্টিভঙ্গি দেয় এবং ইতিবাচক একটা কথা বলে আর কি। এবার আসি 54 বছর আগে এবং পরের দায়। পাকিস্তানের যে শিল্পপতিদের ফেলে দেওয়া পরিত্যক্ত সেই সম্পদ ছিল, এগুলো কিন্তু অনেকগুলোই বাংলাদেশের জাতীয়করণ করা হয়েছে, যেমন করাচি স্টক এক্সচেঞ্জের কথা বলা যায়। কিন্তু এরকম সম্পদের ক্ষেত্রে এগুলোর হিসাব ব্যবস্থাপনা বা এগুলো কোথায় বন্টিত হয়েছে, এই ব্যাপারে আসলে ব্যাপক অনুসন্ধান এখনো জরুরি। অনেকের কাছে এটা একটা প্যান্ডোরার বক্সের মতো, কিন্তু ইতিহাস এ দায় এড়িয়ে যাওয়া প্রকৃতই দুঃসাধ্য। 1972 সালে যা শুরু হতে পারত 2025 সালে এসে তা এড়িয়ে যাওয়ার সুযোগ মিলছে না। অন্তত পাকিস্তানের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে এরকম বিষয়গুলো আসবেই এবং এগুলো সমাধান করতে হবে। এবং যদি আমরা এখন এটাকে এড়িয়ে যাই বা পাকিস্তান এটাকে এড়িয়ে যায়, কোনো না কোনো ভাবে তো এটা বেসরকারি ভাবেও একসময় এটা উপরে উঠে আসবে। আবার যদি এই বেসরকারি ভাবে না ওঠে, আন্তর্জাতিক ফোরাম গুলোতে এটা একসময় উপরে উঠে আসবে। তার মানে এড়ানোর সুযোগ নাই, এগুলো সমাধান করা উচিত। তো টেকসই ভবিষ্যৎ নির্ভর করছে অতীতের ন্যায্যতার উপরে। টেকসই ভবিষ্যৎটা নির্ভর করে অতীতের ন্যায্যতার উপরে। অতীতের ন্যায্যতা যদি ঠিক থাকে তাহলে কিন্তু টেকসই ভবিষ্যৎটা টেকসই হয়। আসলে বর্তমানটাও ঠিক থাকে, ভবিষ্যৎটাও টেকসই হয়। বিগত দিনগুলোতে কিন্তু এই উর্দুভাষীদের ফেরত নেওয়া আর হচ্ছে কি যুদ্ধ অপরাধের বিষয়, এই দুইটা বিষয়কে হাইলাইট করে করে কিন্তু আলোচনা চলেছে, আর কাজের কাজ কিছু আগায়নি। তবে এই বাংলাদেশের যেহেতু এই উর্দুভাষীদের বিষয়টা কিছুটা সর্ট আউট করে দিয়েছে, তার মানে এখন শুধুমাত্র থাকে সেই দায় দেনার বিষয়টাই মীমাংসা করা। এমনকি দুই দেশ নিজেরা এসব বিষয় নিয়ে যদি আলোচনা করতে বিব্রত হয়, তাহলে তারা ওআইসি বা ইউএন এর সহযোগিতা নিতে পারে, যে তারা এই সমস্যার একটা সমাধানের দিকে একটা প্ল্যাটফর্ম করে তুলুক। আচ্ছা, এরকম উদ্যোগ সম্ভাব্য বাণিজ্যিক, কূটনীতিক ও ভূরাজনৈতিক সহযাত্রায় বেশ গতি দেবে আসলেই। তবে সম্পর্ক স্বাভাবিক করার
চলতি উদ্যোগগুলো দায় দেনা ভাগাভাগি অপেক্ষা আটকে রাখার প্রয়োজন পড়ে না। বর্তমানে যে এই দায় দেওয়া ভাগাভাগি এই জন্য আসলে আরো কিছু, যে আমরা যদি ব্যবসাকে আগে নিতে চাই, তো এই দায় দেনাটা এটা ওইটাকে আসলে মানে বাধা দেয় না, ওইটা চলবেই, মানে আমাদের সাথে বাণিজ্য চলবেই সেই হিসেবে। যেমন এর উদাহরণ হিসেবে দেখেছি, ইতিমধ্যে পাকিস্তান থেকে 50,000 টন চাল আমদানি করার একটা কথা চলছে। তার মানে কি ব্যবসা বাণিজ্য চলবেই, পাশাপাশি যেন ওই দায় দেনার হিসাবটাও ক্লিয়ার হতে থাকে, কারণ এটা টেকসই ভবিষ্যতের জন্য জরুরি। আচ্ছা, আরেকটা বিষয়, 1970 সালে একটা ঘূর্ণিঝড় হয়। সেই ঘূর্ণিঝড়ে বাংলাদেশের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়, অনেক মানুষ মারা যায়। তবে তার 4-5 মাসের মাথায় তো যুদ্ধ শুরু হয়ে যায়। তো সেই যে $200 মিলিয়ন সহায়তার জন্য, ঋণ সহায়তা না, আসলে সহায়তাই বাংলাদেশের জন্য এসেছিল, পাকিস্তান কিন্তু সেইটা দেয়নি। তো সেই টাকাটা দেওয়ার অবিলম্বে যাতে একটা নজির সৃষ্টি করতে পারে পাকিস্তান, এটা সবাই আশা রাখে আর কি। যেমন এদিকে উদাহরণটা বলেছে, তিস্তার পানির হিস্যার ফয়সালা না করায় ভারতের সঙ্গে যে অনেক উচ্চতার সম্পর্ক, সেটা কিন্তু ধরে রাখা যায়নি। তো এইরকম যদি মানুষ এই পাকিস্তানের সাথে এই সম্পর্কটা, এই বর্তমানে দেনা পাওনার হিসাবটা যদি ক্লিয়ার না হয়, এটা কিন্তু পরবর্তীতে সামনে চলতে বারবার আসবে এবং একটা বাধা সৃষ্টি করবে। মানুষ তখন এও ভাবতে পারে, পানির হিস্যার বিষয় যদি আন্তর্জাতিক প্রসঙ্গ হয়ে উঠতে পারে, তাহলে অর্থকরী বিষয় কেন হবে না। ধন্যবাদ সবাইকে।